20,000। রাশাদা ইশারাভাবে বলল। আমার বেতন, রান্না বান্না, ঘর গোছানো, বাসন মাজা, ঘর মোছা সব কাজ করব, শুধু বাজারটা পারবো না। রোদে ঘুরলে ট্যান পড়ে যাবে। আরে জামা কাপড় ধুতে পারবো না, ওটা আমার একদম ভালো লাগে না। ময়না দেখলো আবারও তার পেটে লাথি পড়তে চলেছে, তাই আবারও কথার মাঝে ফোড়ন কাটলো। নতুন বউয়ের বেতন 20,000 হলে আমি কিন্তু 15তে কাজ করবো না। আমারও 20,000 বেতন দেওয়া লাগবে। আফসার সাহেবের ধৈর্যচ্যুতি ঘটল। রাগী গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তোমাদের নাটক আর কতক্ষণ চলবে? রাশা সান্ত্বনা দিয়ে বলল, আর একটুখানি আছে আঙ্কেল, আপনি আমার একমাত্র সাক্ষী, একমাত্র আপনাকেই ভরসা করতে পারি, একটু অপেক্ষা করুন প্লিজ। তারপর শাহিদার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ তো আন্টি, আমি তাহলে ডিল ডান করছি। শাহিদা দাঁতে দাঁত চেপে বললেন, মগের মূল্য পেয়েছো? কোনো বেতন পাবে না। এটা তো আইন বিরুদ্ধ আন্টি। চাকরি করব আর বেতন পাবো না, এমনটা তো হতেই পারে না। এখন তো আপনার কাছে 3টা অপশন আছে। ছেলের বউ হিসেবে মেনে নিতে বধূবরণ করে সসম্মানে ঘরে তুলবেন, অথবা অতিথি হিসেবে অতিথি পরায়ণতা করবেন, আর না হলে চাকরি দেবেন। বেতন 20,000-এর 1 টাকাও কম না। বেশি হলে আমার সমস্যা নেই, কিন্তু একদম কম না। মেহফুজা শাহিদাকে শান্ত করতে চাইলেন। না মানার মতো চরম সত্যটা অবশেষে প্রকাশ করলো। ভাবি, এই মেয়ের সাথে পারবেন না, শেষে সম্মানিয়ে টানাটানি হয়ে যাবে। রাশা একগাল হেসে মেহফুজার দিকে তাকিয়ে বলল, হাউ সুইট আন্টি, তোমার পরিচয় কি? ও মেহফুজা গম্ভীর মুখে বললেন, তুমি আমার সাথে কথা বলবে না, ভাই আর ভাবির সাথে কথা শেষ করো। রাশা কাঁধ নাচিয়ে বলল, ওকে। শাহিদা উঠে দাঁড়াতে চাইল, ক্লান্ত স্বরে বলল, আমার মাথা ঘুরছে, ঘরে যাচ্ছি আমি। রাশা তড়ি ঘড়ি করে বলল, আন্টি, এগ্রিমেন্টে সাইন করে তারপর যাও। আবার কিসের এগ্রিমেন্ট? কিসের আবার? চাকরি করব আর কিছু শর্ত রাখবো না? আমার কিছু শর্ত থাকবে, আমার কিছু থাকবে, তোমার কিছু শর্ত থাকবে, আমার কিছু থাকবে। এসব নিয়েই না চুক্তিপত্র তৈরি হবে। আমি আবার মুখের কথায় একদম বিশ্বাসী না। নিজের কথা শেষে সোফা টেবিলের উপর রাখা বন্যার খাতা আর কলম তুলে খাতার একটা ফাঁকা পেজ খুলল, তারপর কলমের আঁচড় টেনে লিখতে শুরু করলো। শর্ত সমূহ: 1, 6 মাসের আগে চাকরিচ্যুত করা যাবে না। যদি করা হয় তাহলে যুক্তিপূর্ণ কারণ দেখাতে হবে। 2, কাজের সময় সকাল 8টা হতে রাত 8টা পর্যন্ত। এর অতিরিক্ত সময় চাকরির ওভার টাইম হিসেবে গণ্য হবে এবং সে মোতাবেক বেতনের টাকা যুক্ত হবে। মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে, অন্যথায় কর্মী যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। 4, কাজের লিস্ট: রান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা আর ঘর মোছা। এর অতিরিক্ত কাজ হলে অতিরিক্ত বেতন গুনতে হবে। এই 4টে শর্ত লিখে কাগজ শাহিদার দিকে এগিয়ে দিল, হাসি মুখে বলল, এবারে তোমাদের শর্ত লেখো। শর্তগুলো পড়ে শাহিদা বাকরুদ্ধ হয়ে গেলেন। চোখ গোল গোল করে একবার রাশার দিকে তো একবার কাগজের দিকে দেখতে লাগলেন। বিস্ময়ের পরিমাণ এতটাই ছিল যে নিজের শর্তের কথা বেমালুম ভুলে আচ্ছন্নের মতো সাইন করে দিল। রাশা হাসি মুখে নিয়ে কাগজ নিয়ে নিজেও সাইন করলো। সাক্ষী হিসেবে ময়না আর আফসার সাহেবকে দিয়েও সাইন করালো। তারপর কাগজটা গোটা কয়েক ছবি তুলে আফসার সাহেবের কাছে গচ্ছিত রাখলো। ময়না সবার মুখের দিকে তাকিয়ে নিজের বেতনের কথা মুখেও আনতে পারল না। ভগ্ন মন নিয়ে রাশাকে নিজের ঘরে নিয়ে গেল, যদিও সেটা এখন রাশার সাথে ভাগ করে থাকতে হবে। ঘরটা বেশ ছোট, তাও রাশা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সবটা। ছোট্ট সিঙ্গেল একটা বেড, একটা কাপড় রাখার আলনা, একটা মাঝারি সাইজের আয়না আর একটা টেবিল আছে। শুধু টেবিলে জিনিসপত্র দিয়ে বোঝাই করা। রাশা বড় করে শ্বাস ফেলে নিজের লাগেজের দিকে তাকালো। লার্জ সাইজের 3-3টে লাগেজ যে এখানে কোথায় আটবে বুঝতে পারছে না। চিন্তায় মাথা চুলকাতে চাইলো। মাথায় হাত দেওয়ার পর বুঝলো সে এখনো বধূ বেশেই আছে, চেঞ্জ করা দরকার। আয়নার সামনে গিয়ে একে একে গয়নাগুলো খুলতে লাগলো। ময়না ঘরের এক কোণে দাঁড়িয়েছিল।
মুগ্ধ চোখে রাশার গয়না খোলা দেখছিল সে। গহনার বহর শেষ হয় না দেখে অবাক বিস্ময়ে বলল, এত গয়না আপনার সব সোনার? ময়নার অবাক হওয়া গলার স্বরে রাশা হেসে ফেলল। সব সোনার না, ডায়মন্ডেরও আছে, আর কিছু স্টোনেরও আছে। ডায়মন্ডের কথায় ময়নার মুখ হা হয়ে গেল। আপনি তো দেখি হেব্বি বড় লোক, বাপরে। রাশা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসলো। গয়নাগুলো গোছাতে গোছাতে বলল, কোথায় আর বড়লোক হলাম, বাবা তো ত্যায্য করে দিয়েছে। এখন আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গরিব। না আছে বাড়ি আর না আছে পরিবার, শুধু আছে একটা চাকরি, তাও জোর করে পাওয়া। রাশা মোটেও মন খারাপ করে কথাটা বলেনি, কিন্তু ময়নার খুব মন খারাপ হলো। সম্পর্ক ছেদের ব্যথায় মন হু হু করে উঠল। চোখের পানি সামলে রাশাকে সান্ত্বনা দিল সে। মন খারাপ করিয়েন না, বাপ মায়ের রাগ 2 মিনিটের, 2 মিনিট পর সব ঠিক হয়ে যাবে। রাশার মনটা হঠাৎ করে খুব ভালো হয়ে উঠল। মনে হলো তার দুঃখেও তাহলে কেউ দুঃখী হয়। উৎফুল্ল মন নিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ময়না। রাশা চট করে উঠে দাঁড়িয়ে ময়নার কাছে গেল। তারপর হাত টেনে হ্যান্ডশেক করে বলল, আমার নাম রাশা, তোমার সহকর্মী। আপনি ডাকটা আমার একদম পছন্দ না, আমাকে একদম আপনি করে বলবে না। ময়না হক চকিয়ে গেল। আমতা আমতা করে বলল, আচ্ছা, তুমি সত্যি কাম করবা? রাশা আবারও আয়নার সামনে গিয়ে নিজের চুলে হাত দিল। পার্লারের মেয়েরা চুলে এক গাদা ক্লিপ দিয়ে চুল বেঁধে দিয়েছে। বিয়েতে গন্ডগোল হলেও বড় চাচা কিছুই নষ্ট হতে দেননি। পার্লারে অগ্রিম বুকিং দেওয়ার কারণে দুপুরের বদলে ভোরবেলাতেই তাদের নিয়ে আসা হয়েছিল। ঠিক যেমন সাজানোর কথা ছিল ঠিক তেমনটাই সাজিয়ে দিয়েছেন। শুধু খাবারে মুশকিল হয়েছিল। বড় চাচা বুদ্ধিমান মানুষ, ম্যারেজ হলের বুকিং নিয়েও কোনো না কোনো প্ল্যান নিশ্চয়ই করেছেন তিনি। রাশার ধারণা তিনি হয়তো তার পার্টি অফিসের লোকজন দিয়ে ম্যারেজ হল ভর্তি করেছেন, আর বাড়তি খাবার গরিব দুঃখীদের দিয়ে নিজের স্ট্যাটাসের আরেকটু উপরে উঠিয়ে দিয়েছেন। বলা তো আবার যায় না, হয়তো এতক্ষণ খবরের কাগজে কিংবা সোশ্যাল মিডিয়ায় তার দানশীলতা ছড়িয়েও পড়েছে। এইসব তো ওনার কোয়ান্টু এর ব্যাপার। ক্লিপ চুলে আটকে বসে আছে। জোরে জোরে খোলার চেষ্টা করতেই চুলে টান লাগলো। চোখ মুখ কুচকে জোরে টান দিল রাশা। ক্লিপের সাথে গোলাপ ফুল আর কিছু চুলও উঠে এসেছে। অবহেলায় সেটা ফেলে দিল। তারপর আরাম করে বসে ময়নার প্রশ্নের উত্তর দিল, হ্যাঁ, পেট চালাতে হবে তো, মাসে 20,000 টাকা এমনি এমনি আসবে নাকি? তারপর এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলো এখানে অ্যাটাচ বাথরুম নেই। চেঞ্জ করা অতি জরুরি হয়ে পড়েছে। শাড়িটা প্রচন্ড ভারী, ইন্ডিয়া থেকে স্পেশাল অর্ডার দিয়ে বানিয়ে আনা হয়েছে। হাত দিয়ে শাড়ির সেফটি পিন খুলতে লাগলো সে। গায়ের জোরে খুলতে নিয়ে শাড়িও ছিঁড়ে গেল। ছিঁড়ুক শাড়ি। সৌরভ নিয়ে গিয়ে শাড়ি পছন্দ করে নিয়ে এসেছে, তাই সেটা পুড়িয়ে ফেললেও রাশার কিছু যায় আসবে না। তোমার ঘরের দরজা তো একটাই, তাহলে ওয়াশরুম কোথায়? সুন্দর শাড়ি আর চুলের বেহাল অবস্থা দেখে ময়নার খুব আফসোস হলো। কেউ চেয়েও না পায় না, আর কেউ হেলায় ফেলে দেয়। বাইরে বাগানের দিকে, রান্নাঘরের পিছনে দরজা দিয়ে যাও। এই প্রথমবার রাশা অবাক হলো। এত দূর, কাছে কোনো ওয়াশরুম বা চেঞ্জিং রুম নেই? ময়না দীর্ঘশ্বাস ফেলল। উদাস মনে বলল, মাথার উপরে ছাদ আছে এই অনেক। আমার নিজের বাড়িতে তো টয়লেটও নাই, 4-5 ঘর মিললে একখানা টয়লেট। রাশা কেমন করে একটা হাসলো। তারপর বলল, এজন্যই বলে দুনিয়া দেখতে হলে ঘরের বাইরে বের হতে হয়। ময়নার দেখানো পথে গিয়ে আর এক দফা অবাক হলো। পাশাপাশি দুটো ছোট ঘর, একটা টয়লেট আর একটা গোসলখানা। গোসলখানায় একটা ট্যাপ আর একটা লাল বালতি, লাল মগ রয়েছে। সাবান রাখার জায়গাটাও কেমন নোংরা। আবার জামা কাপড় রাখার জন্য দড়ি টাঙিয়ে রাখা হয়েছে। আর কি ভীষণ দুর্গন্ধ। রাশা নাকে কাপড় চেপে কোনো রকমে চেঞ্জ করে বাইরে বের হয়ে এসে বাঁচল। বড় করে শ্বাস ফেলে নিজেই নিজেকে বলল, প্লিজ, শান্তি জীবনে ওয়েলকাম রাশা। নিজেই নিজেকে তাচ্ছিল্য করলো। তারপর দ্রুত পায়ে ঘরে ফিরে গেল। হাতের ভারী শাড়ি বিছানায় ফেলে দিল আগে। ভারী শাড়িটা এতক্ষণে হাতে ধরে রাখায় হাতটা ব্যথা হয়ে গেছে তার। রাশার পরনের টি শার্ট আর 3/4 ট্রাউজার। ফর্সা পায়ের অনেকাংশই উন্মুক্ত। শরীরে আর কোনো গহনা নেই। বিয়ের চিহ্ন স্বরূপ রয়েছে শুধু হাতের মেহেন্দি। সেটাও যদি না থাকতো তাহলে নিশ্চিন্তে নিজেকে অবিবাহিত দাবি করা যেত। সৌরভের নাম হাতে কিছুতেই লিখতে দেয়নি সে।
এটা বেশ বুদ্ধিমানেরই কাজ করেছে যদিও। রাশায় প্রায় ছুঁড়ে ফেলা শাড়ি দেখে ময়না আঁতকে উঠল। এত সুন্দর শাড়ি এমনি পালাইলা? আমার হলে তো আমি মাথায় করে রাখতাম। রাশা ময়নার দিকে তাকিয়ে হাসলো। বিছানা থেকে শাড়ি গুছিয়ে ময়নার হাতে দিয়ে বলল, তুমিই নাও তাহলে, আমার এটার কোনো দরকার নেই। শাড়ির ভারে ময়নার হাত ঝুঁকে পড়ল। অবাক দৃষ্টিতে রাশাকে দেখে তোতলাতে তোতলাতে বলল, তুমি তুমি রাশা তাকে আর এক দফা অবাক করে গয়নাগুলো গুছিয়ে বিছানায় সুন্দর করে সাজিয়ে রাখলো। তুমি এই জুয়েলারিগুলো নাও, এগুলো কোনো দরকার নেই। ময়নার মাথা ঘুরতে লাগলো। রাশা তার সাহায্যে শাড়ি সুন্দর করে ভাঁজ করে রাখলো। তারপর লাগেজ থেকে জুয়েলারি বক্স বের করে সব জুয়েলারি সুন্দর করে গুছিয়ে ময়নার হাতে তুলে দিল। ময়না বিস্ময়ে কথা বলতেই ভুলে গেল যেন, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রাশা চুটকি দিয়ে ময়নার ধ্যান ভাঙিয়ে বলল, এগুলোরও কোনো দরকার নেই। জুয়েলারিগুলো এভাবে ফেলে রাখবে না, লকারে রাখতে পারো, চুরি হওয়ার ভয় থাকবে না, অথবা সেল করে দিতে পারো। আমার কাছে বিল আছে, সেল করতে অসুবিধা হবে, সেই টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারো। আই হ্যাভ হিউজ আইডিয়া। একে একে সব বলবো, আপাতত এখন একটু শান্ত হও আর আমাকে তুমি এখানকার ঠিকানা বলো, আমি কিছু জিনিস অর্ডার করব। ময়না ঢোক গিলে চোখ পিটপিট করে বলল, কি অর্ডার করবা? বেশি কিছু না, এখানে থাকার জন্য যেসব জিনিসপত্র জরুরি সেসব আনতে হবে, যেমন এসি, ম্যাট্রেস, ড্রেসিং টেবিল, ক্লোজেট, এটসেট্রা। ময়নার চোয়াল আবারও ঝুলে পড়ল। এসি আনবা? গরম আমার একদম সহ্য হয় না। এখানে একটা মাত্র ফ্যান আছে, তাও ঘটঘট করে বিশ্রী শব্দ করে। আর তোমার বেড তো অনেক শক্ত, ঘুম তো নাইট টাইমেরা হয়ে যাবে। তুমি ঘুমাও কিভাবে? ময়না ছলছল চোখে বলল, তুমি অনেক আদরের মানুষ হয়েছো তাই না? রাশা ময়নার দিকে ঝুঁকে চোখ টিপে বলল, আমি ক্ষমতার প্রাচুর্যে মানুষ হয়েছি, পাওয়ারও বলতে পারো। ময়না আর্তনাদ করে উঠল। পাওয়ার? তুমি কি জিন পরি? যে নির্দ্বিধায় নিজের দামি গয়না আর শাড়ি দিয়ে দিতে পারে সে যে মানুষ হতে পারে না, সেই ব্যাপারে ময়না 100% শিওর। তাই কথাটা বলেই ফেলেছে। রাশা হাসিতে ফেটে পড়ল। অনেক কষ্টে হাঁচি আটকে বলল, তুমি ঠিকানাটা দাও আগে, এক্স্যাক্ট লোকেশন চাই, যাও তাড়াতাড়ি। আমি তো জানি না, আপারা জানে, আমি লিখে নিয়ে আসি। গরমে আমার নাজেহাল অবস্থা। এক দৌড়ে চলে গেল ময়না। ফিরেও এলো দ্রুত। উৎফুল্ল মুখে বলল, এই যে ঠিকানা নাও, একবারে ঠিকঠাক লিখে আনছি। আপারা তো আর তোমার লিস্ট শুনে হা হয়ে গেছে মানে। বলেই আবারও হেসে ফেলল। রাশা ঠিকানার কাগজ হাতে তুলে ট্রাউজারের পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, ঠিকানা নিয়ে আর লাভ নেই ময়না, আমার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। ময়না বুঝতে না পেরে বলল। রাশা হেসে ফেলল। মজা করে সুর ধরে বলল, আমি পার্মানেন্টলি তোমার মতো বাথরুম ছাড়া গরিব হয়ে গেছি। ময়নার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এক পলক রাশার দেওয়া জিনিসপত্রগুলোর দিকে তাকালো সে। ভাবলো হয়তো এগুলো নিয়ে নেবে। মন খারাপ হলেও নিজেকে সামনে নিল দ্রুত। সে তো এগুলো লোভ করেনি, যেভাবে এসেছিল সেভাবেই চলে যাবে, এতে তারই বা কি করার আছে। কিন্তু রাশার অবস্থায় খুব কষ্ট পেল। এইটুকু সময়ে এটা তো বুঝেছে রাশা মোটেও তার মতো করে মানুষ হয়নি। এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না জানি কি কষ্টটাই না হবে মেয়েটার। কষ্টে এত হাসতেছ না তাই না? কষ্ট পাইও না, সব ঠিক হয়ে যাব। রাশা কোনো উত্তর দিল না। মাথা সাংঘাতিক চুলকাচ্ছে তার। সবে অর্ধেক খোলা হয়েছে, বাকি অর্ধেক তাড়াতাড়ি খুলতে হবে। তাই ময়নাকে সাহায্য করতে বলল, তুমি আমাকে চুল খুলতে হেল্প করো একটু, মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে। ময়না তাড়াতাড়ি সাহায্য করতে ছুটে গেল রাশার দিকে। আলতো হাতে ক্লিপ খুলতে খুলতে বলল, তুমি যে বললা ওইভাবেই তো তোমাদের বিয়ে হয়েছে। রাশা মাথা ঘুরিয়ে ময়নার মুখের দিকে তাকালো। আস্তে করে বলল, তোমাকে একটা সিক্রেট বলি, আমি না বিয়েটা করতাম না, পালিয়ে যেতে নিয়েছিলাম। আর দেখি বড় চাচা করিডোরে পায়চারি করছে, আমার তো ভয়ে মাথা খারাপ। যে জন্য রাত 3টা পর্যন্ত অপেক্ষা করলাম, তাও যদি পালাতে না পারি তাও তো মুশকিল।
তাই করলাম কি, পাশে থাকা একটা রুমে ঢুকে পড়লাম। নিলয় ভাইয়ার রুমে ছিল ওটা। ভাইয়া তো দেশেই থাকে না, যখন আসে তখন ওটা তার রুম হয়ে যায়। আর ভাইয়া তো বিয়েতে আসেইনি, তাই নিশ্চিন্তে ভেতরে ঢুকে পড়েছিলাম। তারপর দেখি বড় চাচা রুমের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে এক লাফে খাটে উঠে ব্ল্যাঙ্কেট নিয়ে মুখ ঢেকে শুয়ে পড়েছিলাম। তারপর কখন যে ঘুমিয়েছি টেরই পাইনি। এবারে বলো, এখানে আমার কি দোষ? ময়না অবাক বিস্ময়ে বলল, তুমি পালাতে চাইছিলা কেন? কেন আবার বিয়ে করব না তাই? ওই ছেলেকে বিয়ে করা যায় নাকি? এত গায়ে পড়া আর এত বিরক্তিকর, উফ। ময়না সব কথা মনোযোগ দিয়ে শুনে খোশ মেজাজে বলল, উশির ভাই কিন্তু হেভি সুইট, তোমরা অনেক হ্যাপি হবা, তোমারা অনেক ভালোবাসবো। এখন একটু রেগে আছে মনে হয়, কিন্তু পরে ঠিক হয়ে যাইব। উশিরের কথা ওঠায় রাশার আর একটা ব্যাপার মনে আসলো, সেটাও খোলসা করা জরুরি। উশিরের কি কোনো পছন্দ টছন্দ ছিল? ময়না তড়িৎ বেগে মাথা দুই দিকে নেড়ে বলল, না না, ভাই একদম সলিড। রাশা ফোঁস করে শ্বাস ফেলে রাগত গলায় বলল, আমি জানতাম, চেহারা ছাড়া ওর আর কোনো গুণেই নাই। ধ্যাৎ। ময়না হক চকিয়ে গেল। বরের আগে কোনো চক্কর না থাকলে বউ খুশি হয়, আর তুমি রাগলা। রাশা উদাস হয়ে বলল, তুমি বুঝবে না। চুল খোলা শেষ হতেই রাশার স্টাইল করে কাটা ডিপ ব্রাউন চুলগুলো পিঠে এলিয়ে পড়ল। ময়না তুলোর মতো চুলে হাত বুলিয়ে মুগ্ধ হয়ে বলল, তোমার চুলগুলো পুরা হাওয়াই মিঠাই, কি সুন্দর। রাশা হেসে ফেল। হাসির আওয়াজ ঘন্টার আওয়াজের ঢাকা পড়ে গেল। ময়না লাফিয়ে উঠে বলল, তাড়াতাড়ি চলো, ডাকতেছে আমাদের। রাশা বিরক্ত হয়ে গেল। এই ঘন্টা দিয়ে সে এতদিন শুধু ডেকেই গেছে, এর আওয়াজে যে কতটা বাজে তা কে জানতো। এটার আওয়াজ এত বিদঘুটে কেন? ময়না রাশার কথা শোনার জন্য দাঁড়িয়েছিল, দ্রুত পায়ে চলে গেল। বাধ্য হয়ে রাশাকেও ছুটতে হলো। লিভিং রুমের সোফায় শাহিদা আর মেহফুজা বসে আছেন, মুখ গম্ভীর, থমথমে তাদের। রাশা আর ময়না গিয়ে দাঁড়াতেই শাহিদা গম্ভীর মুখে রাশার দিকে তাকাতেই চোখ বড় বড় করে ফেললেন। তারপর ধমকে উঠে বললেন, এসব কি পড়েছো? নতুন বউ বিয়ে দিন এইসব পরে? বাড়ি থেকে এইসব শিখে এসেছো? রাশা অবাক হওয়ার ভান করে বলল, আমি কোন বাড়ির নতুন বউ? মেহফুজা রাগী গলায় বললেন, মজা করার জায়গা পাও নাই? জানো না কিছু? জানি জন্যই তো বলছি আন্টি, যদি আমি নতুন বউ হই তাহলে তো আমি কোনো একটা বাড়ির কোনো একটা ছেলের নতুন বউ। নতুন বউ তো আর একা একা হওয়া যায় না। আর শাহিদার আগে গিজগিজ করতে লাগলেন, বেয়াদব মেয়ে একটা, বাড়িতে এসে একেবারে ঘাটে গেড়ে বসে পড়েছে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না, উঠে চলে যেতে নিলেই রাশা পথ আটকে দিল। আন্টি যাচ্ছ কেন, ডেকেছো কেন সেটা তো বলে যাও। তো শাহিদা আঙুল তুলে চেঁচিয়ে উঠল, আমাকে আন্টি ডাকবে না, খবরদার। কি ডাকবো? শাশুড়ি মা, শাশুড়ি আম্মা, মা, ম্যাডাম? এক নাগারে বলে চলল রাশা। শাহিদা রাগে অগ্নিশর্মা হয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রাশা উপায় না পেয়ে মেহফুজার দিকে তাকিয়ে বলল, আন্টির নাম কি? মেহফুজা থতমত খেয়ে গেল। শাহিদা। রাশা এক প্রকার চিৎকার করে বলে উঠল, শাহিদা খালা আম্মা। শাহিদা এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল, রাশার দিকে তেড়ে আসলো। কি ডাকলে? রাশা এক দৌড়ে সোফার পেছনের নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ালো। তারপর দাঁত বের করে হেসে বলল, পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে না? ডাকটা আমারও দারুণ লেগেছে, এই ডাকেই ডাকবো তোমায়, কেমন? শাহিদা হুঙ্কার দিয়ে উঠল। বেয়াদব। রাশা কানে আঙুল চেপে বিরক্তির সুরে বলল, আর কতবার বলবে আন্টি? এতবার ডাকলে তো শব্দটার উপর অভক্তি চলে আসবে। ট্রাই ইউ সামথিং প্লিজ, ইউ ক্যান ডু ইট। শাহিদা আর কিছুই বললেন না, তার এই মেয়ের সাথে কথা বলায় ভুল হয়েছে বলে নিজেই নিজেকে ধমক দিলেন। তারপর হনহনিয়ে নিজের ঘরে চলে গেলেন। মেহফুজার কোনো এক অজানা কারণে রাশাকে ভীষণ ভয় লাগে। সেও আর এক মুহূর্ত থাকলো না। পেছন থেকে রাশা অবশ্য অনেকবার ডাকলো, কিন্তু কে শোনে কার কথা? নিজেকে বাঁচানো জরুরি। রাতের খাবার নিয়ে
রাশা আর শাহিদার মধ্যে বড় সড়ো বাগবিতণ্ডা হলো। এটাকে নীরব বাগবিতণ্ডাও বলা যায়। রাশা রাতে খাবে চিকেন স্যুপ, কিন্তু শাহিদা কিছুতেই চিকেন স্যুপ বানাতে দেবেন না। এই মেয়ের কোনো রকমের মন মনানি তিনি সহ্য করবেন না। কিন্তু রাশা তো জানেই হবে সেটাই যেটা সে চাইবে, আর এই বাগবিতণ্ডায় সেই জিতবে সেটাও সে জানতো। আর হলেও তাই। একসময় শাহিদা আর না পেরে বললেন,